গোনার আগেই গালে দাবাং থাপ্পড় পড়ল ইরহামের। এক থাপ্পড় খেয়ে ইরহামের ঘুম হাওয়া হয়ে গেল। গালে হাত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল অবাক চোখে সোহেবের দিকে। এটা প্রতিদিনের কাজ। ইরহাম থাপ্পড় খেয়ে সোহেবের দিকে হা করে তাকিয়ে থাকবে, তারপর কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করবে আব্বু মারলে কেন। আজও সেম প্রশ্ন জিজ্ঞেস করলো সোহেবকে। আব্বু মারলে কেন? আরেকটা খাবি? ইরহাম দুই পাশে মাথা নাড়িয়ে না করল। সোহেব বললেন, ঘুম গিয়েছে নাকি আরেকটা থাপ্পড় মারবো? এত বড় দামড়া ছেলে, ওনাকে ঘুম থেকে তুলে নামাজ পড়াতে হয়, হাঁটতে বের করতে হয়, যত সব খাবিশগিরি। ইরহামের মুখ চুপসে গেল। এটা তার বাপ না মীর জাফর, তাকে থাপ্পড় মারতে একটু হাত বাঁধে না। তার ফুলের মতো টসটসে গাল এই লোক থাপড়ে থাপড়ে রক্তাক্ত করে ফেলছে। ঠোঁট কামড়ে সামনের দিকে তাকিয়ে রইল। ঘুম পূর্ণ না হওয়ার জন্য চোখের কোণ বেয়ে পানি এক ফোঁটা গড়ালো। ইরহাম হাতের তালু দিয়ে চোখের কোণ ঘষে মুছে নিল। সোহেবের বকাবকি করে ভাইদের সাথে পা মিলিয়ে চলে গেলেন গেটের দিকে। ইরহাম নড়বড়ে পা বাড়ালো বাবার পেছনে। হাঁটতে হাঁটতে চোখ বারবার ঘষে নিল যাতে ঘুম চোখ থেকে চলে যায়। নুসরাত আর ইসরাত দুজনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রোজ এই নাটক দেখতে দেখতে তারা দুজনেই বিরক্ত, তবু ইরহামের বিরক্তি আসে না। ঘড়িতে সকাল 8টা বাজতেই ডাইনিং টেবিলের সামনের দেয়ালে মোটা ঘড়িটা উচ্চ শব্দে বেজে উঠল। বাড়ির কর্ত্রীরা পা চালিয়ে খাবার নিয়ে এসে রাখতে লাগলেন টেবিলের ওপর। সকল রুমের দরজা খোলার তীব্র শব্দ শোনা গেল। একে একে দপ দপ করে সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ হলো। 8টা 15 মিনিটে এসে সবাই নিজ নিজ জায়গা দখল করে নিল। নিজ নিজ প্লেট টেনে নিল নিজেদের দিকে। মেহেরুন্নেসা সৈয়দ বাড়ির কর্ত্রী, তিনি এসে বসলেন মাঝ চেয়ারে। তার বরাবর যে সোজা চেয়ার সেটা খালি রইল, কেউ বসল না সেখানে। মেহেরুন্নেসা দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটাকে দেখেননি সামনাসামনি আজ 12 বছর হয়ে গেল। আসবো আসবো বলে 12 বছর কাটিয়ে দিল, তারপরও আশা হলো না। চোখের কোণে জমা হলো হালকা পানি। তর্জনী আঙ্গুল দিয়ে মুছে নিলেন সকলের অগোচরে। নুসরাত চোখ উল্টে নিল মেহেরুন্নেসার কাণ্ডে। এই বুড়ি অতিরিক্ত ওভার অ্যাক্টিং করে। জন্মের পর থেকে দেখে যাচ্ছে খেতে বসে এভাবে চোখ মুছছেন বুড়িটা। নুসরাত চোখ মুখ উল্টিয়ে ভেঙে বিড়বিড় করল, যত সব আদিক্ষেতা, ভ্যা ভু করে কান্না করছেন ছেলের জন্য, আর ছেলের নাই কোনো খোঁজ দেশে আসার। নাজমিন বেগম পেছন থেকে নুসরাতের মাথায় গাঁটটা মারলেন। আকস্মিক মাথায় ব্যথা অনুভব হতেই নুসরাত চোখ মুখ কুঁচকে পেছনে তাকালো। পেছনে তাকাতেই নাজমিন বেগম নিজের হাতের মধ্যে থাকা তেল নুসরাতের মুখে ঘষে দিলেন। ইসরাতের দিকে তাকাতেই দেখলো ইসরাতের মুখে তেলে জবে জবে হয়ে আছে। ঠোঁট চেপে হাসার আগে নাজমিন বেগম মুখ চেপে ধরে আবার আরো কিছু তেল মুখে ঘষে দিলেন। নুসরাতের হাসি মুখ থেকে হাওয়ার বেগে উড়ে গেল। ইসরাত হি হি করে হেসে উঠল। নুসরাত চোখ উল্টে তাকালো। নাজমিন বেগম থমথমে গলায় বললেন, দুটো মুখে কিছু না দিয়ে কে বানাচ্ছিস মুখের অবস্থা? তোদের তুলনায় ওই রহিমার ফ্যাশন ভালো, ও নিজের মুখের যত্ন নেয় তোদের তুলনায় বেশি। তোদের বাপ প্রতিদিন এসব নিয়ে ক্যাট ক্যাট করে, তোদের শুনতে খুব ভালো লাগে তাই না? ইসরাত বিরক্ত হয়ে বলল, উফ আম্মু, ভালো লাগছে না, কথা বলো না তো। নাজমিন বেগম কিছু বলার আগে নাসির সাহেব এসে ডাইনিং রুমে পদার্পণ করলেন। ডাইনিং টেবিলের ফিসফিস কথাবার্তা শেষ হয়ে গেল। নিস্তব্ধ হয়ে গেল চারিপাশ। সবাই নিজ নিজ প্লেটের দিকে চোখ নামিয়ে নিল। আদেশের স্বরে নাসির সাহেব বললেন, খবর দাও নাজমিন। নাজমিন বেগম স্বামীর প্লেটে রুটি, আলু ভাজি আর ডিম ভাজি দিলেন। ধীরে ধীরে সবাই নিজ নিজ প্লেটে খাবার তুলে নিল। চুপচাপ খেতে ব্যস্ত হলো সবাই। সকল নিস্তব্ধতা ছাপিয়ে মেহেরুন্নেসার স্যামসাং ওল্ড মডেলের মোবাইলে ভিডিও কল আসলো। নাসির সাহেব মায়ের দিকে একবার চোখ তুলে তাকালেন। গম্ভীর গলায় বললেন, আম্মা, আপনাকে না বললাম এই রিংটোন চেঞ্জ করার জন্য? তাহলে এখনো করেননি কেন? মেহেরুন্নেসা মাছি তাড়ানোর মতো নাসির সাহেবের কথা উড়িয়ে দিলেন। ভেংচি কেটে বললেন, আমি কানে শুনবার পারি না, তাই তো এই ইংটন দিয়েছি। তোমারে বেশি কথা কইবার লাগবো না।
এই ইংটনের সমস্যা হইলে তুমি কানে তালা লাগাই গেল।